এইচএসসি লেভেলে অনেকগুলো জায়গাতে দেখা যায় কোনো একটি যৌগে একটি পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করতে হয় এবং সেটি করতে হয় খুব অল্প সময়ে। তাই আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা শিখব যে কিভাবে শর্টকাটে অল্প সময়ে কোনো একটি যৌগতে থাকা কোনো একটি পরমাণুর জারণ মান আমরা শর্টকাটে বের করতে পারি। তো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার নির্ণয়ের পূর্বে আমরা কয়েকটা রুল মনে রাখবো। সেই রুলগুলো ব্যবহার করে আমরা বেসিক্যালি শর্টকাটে জারণ মান বের করব। সো প্রথমে ২ টা স্লাইডে আমরা প্রথমে কি দেখে নিব? রুলগুলো দেখে নিব। দেন আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। তো এখন আমরা প্রথমেই ২ টি স্লাইডে রুল দেখে নিব। তো তার আগে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারের আসলে সংজ্ঞাটা কি সেটা একটু দেখে নিই। এখানে বলা আছে বিক্রিয়াকালে কোনো পরমাণুর ইলেকট্রন স্থানান্তরের ফলে সে পরমাণুতে সৃষ্ট চার্জের সংখ্যাকেই সেই পরমাণুর জারণ সংখ্যা বলা হয়। আসলে এই যে সংজ্ঞাটি রয়েছে এই সংজ্ঞাটার আসলে আমাদের এইচএসসি লেভেলে তেমন একটা প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। তাই এই সংখ্যাটা শুধুমাত্র স্টেটমেন্ট হিসেবে আমরা দেখিয়েছি। মেইন যে আমাদের কাজ সেটা হচ্ছে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সেটা। তো জারণ সংখ্যা নির্ণয়ের জন্য প্রথম যে রুলটা সেটা হচ্ছে মুক্ত অণু বা পরমাণুর জারণ মান সর্বদা ০। কি বোঝানো হচ্ছে? ফর এক্সাম্পল ধরো তোমাকে সোডিয়ামের জারণ মান বের করতে বলা হয়েছে। সোডিয়াম কিন্তু একটা মুক্ত পরমাণু। খেয়াল করলে দেখবে সোডিয়াম কিন্তু এখন কোনো যৌগতে নেই। সে একা, একা বসে আছে। তাই তো? অর্থাৎ সে মুক্ত পরমাণু। আর মুক্ত পরমাণুর জারণ মান সর্বদা ০ হবে। তাই এখানে সোডিয়ামের জারণ মান ০। অন্যদিকে ক্যালসিয়াম যদি কনসিডার করি, ক্যালসিয়ামও কিন্তু এখন কোনো যৌগতে নেই। তাই তো? সে কিন্তু হচ্ছে একদম মুক্তাবস্থায় বা একাকী বসে আছে। তাই এই অবস্থাতে তারও জারণ মান ০। সিমিলার ওয়েতে আমরা যদি অ্যালুমিনিয়াম, সালফার, অক্সিজেন এবং ক্লোরিন বিবেচনা করি, খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে অ্যালুমিনিয়াম একাকী বসে আছে, সালফারও একাকী বসে আছে, কোনো যৌগে আবদ্ধ নেই অর্থাৎ। অন্যদিকে অক্সিজেন যেটা আছে সেও কিন্তু একাকী মুক্ত অণু হিসেবে রয়েছে, সে কিন্তু কোনো যৌগতে আবদ্ধ নেই, রাইট? এবং ক্লোরিন যেটা আছে সেও মুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ কোনো যৌগতে আপাতত তারা আবদ্ধ নেই। যেহেতু তারা আপাতত কোনো যৌগতে আবদ্ধ নেই অর্থাৎ তারা মুক্ত অণু হিসেবে রয়েছে, এক্ষেত্রে অক্সিজেন হচ্ছে মুক্ত অণু। আর অন্যদিকে অ্যালুমিনিয়াম, সালফার এবং ক্লোরিন কি হিসেবে রয়েছে? মুক্ত পরমাণু হিসেবে রয়েছে। তাই তাদের জারণ মান কত হবে? তাদের জারণ মান সবারই এই ক্ষেত্রে ০ হবে। তাই বলেছি মুক্ত অণু বা পরমাণুর জারণ মান সর্বদা ০ হবে। তো আশা করি এতটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো। বাট এখানে অনেকে একটু ভুল করে ফেলে। ভুলটা কিরকম? তারা তাদেরকে যখন এরকম যৌগ দিয়ে দেওয়া হয়, যৌগতে যখন বলা হয় যে এখানে সোডিয়ামের জারণ মান কত? তারা বলে ফেলে ০। যদি বলা হয় ক্যালসিয়ামের জারণ মান কত? আবারও বলে ০। অ্যালুমিনিয়ামের জারণ মান কত? আবারও বলে ০। বাট এই ক্ষেত্রে কিন্তু তাদের জারণ মান ০ বললে অ্যান্সারটি ভুল হবে। আমাদের এই ক্ষেত্রে তাদের জারণ মান কখনই ০ না। কারণটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম এবং এখানে যে অ্যালুমিনিয়াম আছে তারা কিন্তু এখন যৌগতে রয়েছে। যৌগতে থাকলে কিন্তু তাদের মান ০ হবে না। অর্থাৎ প্রথম যে রুলটি রয়েছে সেটা কিন্তু যৌগতে থাকলে হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম কারোর জারণ মানই ০ না। এখন কোয়েশ্চেন হতে পারে তাহলে এটা কি পড়েছি? আসলে প্রথম যে জিনিসটা পড়েছি সেখানে কিন্তু বলা ছিল মুক্ত অণু বা মুক্ত পরমাণুর জারণ মান সর্বদা ০। অর্থাৎ সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ক্লোরিন এই যে মুক্ত পরমাণুগুলো রয়েছে তাদের জারণ মান ০। তারা যখন একাকী বসবাস করে তখন তাদের জারণ মান ০। তারা যখন একাকী অবস্থিত থাকে তখন তাদের জারণ মান ০। আবার অন্যদিকে অক্সিজেন যেটি রয়েছে সেও কিন্তু একাকী অণু রয়েছে বা সে একা, একা এখন আছে। সে কিন্তু কোনো যৌগতে নেই। যেহেতু সে কোনো যৌগতে নেই তো এই ক্ষেত্রে তার জারণ মান ০ কারণ সে মুক্ত অণু, রাইট? তাই কখনো যৌগগুলোতে বলবে না যে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়ামের জারণ মান ০। যদি বলো তাহলে ভুল হবে। সো আশা করি এতটুকু পার্ট বুঝতে পেরেছ। এবার চলো দ্বিতীয় যে রুলটি রয়েছে সেখানে আমরা মুভ করি। দ্বিতীয় যে রোলটি সেটি হচ্ছে কোনো যৌগের মোট জারণ মান তার উপর চার্জ। কি বোঝাতে চাচ্ছি? দেখো এখানে কার্বনেট অর্থাৎ CO3 2- আর এদিকে সালফেট অর্থাৎ SO4 2-, অন্যদিকে অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ NH4+, অন্যদিকে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। সো এই সকল ক্ষেত্রে কোনো একটা যৌগের মোট যে চার্জ সেটাই হবে তার জারণ মান। কিরকম বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করো। এখানে কার্বনেটের উপর টোটাল চার্জ কত রয়েছে? -2, রাইট? তাই এই পুরো কার্বনেট যৌগের জারণ মান হবে -2। অন্যদিকে সালফেটের উপর চার্জ কত? -2। সালফেটের উপরে যেহেতু চার্জ হচ্ছে -2 অর্থাৎ পুরো যৌগতে চার্জ রয়েছে -2 তাই পুরো যৌগের জারণ মান হবে -2। অন্যদিকে অ্যামোনিয়াম অর্থাৎ NH4+ যে যৌগটি রয়েছে সেখানে পুরো যৌগের উপর চার্জ হচ্ছে +1। অর্থাৎ এখানে NH4+ পুরো যৌগের চার্জ হচ্ছে +1 তাই পুরো যৌগের জারণ মান হবে হচ্ছে +1।
অন্যদিকে সালফিউরিক অ্যাসিড যদি খেয়াল করি, সালফিউরিক অ্যাসিড পুরো যৌগটিতে যদি খেয়াল করো এখানে কিন্তু কোনো চার্জ নেই, রাইট? যেহেতু সালফিউরিক অ্যাসিডে পুরো যৌগতে কোনো চার্জ নেই তার জারণমান হবে 0। তো এটাই আসলে বেসিক্যালি ২ নাম্বার রুল, অর্থাৎ কোনো যৌগের মোট জারণ মান তার উপর চার্জ। আশা করি দ্বিতীয় রুলটিও বুঝতে পেরেছ। থার্ড রুলটি হচ্ছে এরকম যে কিছু ক্ষেত্রে দেখা যায় যৌগে অবস্থিত ধাতুর জারণ মান তার গ্রুপ সংখ্যা। কিরকম দেখো, ধরো তোমাকে হচ্ছে HClO4 অর্থাৎ পারক্লোরিক অ্যাসিডে তোমাকে হাইড্রোজেনের জারণমান বের করতে বলা হয়েছে। দেখো পুরো যৌগের জারণমান কিন্তু বের করতে বলেনি। যদি পুরো যৌগের জারণমান বের করতে বলতো অর্থাৎ HClO4 পুরো যৌগের যদি জারণমান বের করতে বলতো তাহলে কিন্তু অ্যান্সার হতো 0। বাট এখানে বলা হয়েছে কিন্তু পরমাণুর, অর্থাৎ আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যৌগতে হাইড্রোজেন পরমাণুর জারণমান কত? তো অনেকেই কিন্তু ডিরেক্টলি ১ম এই বলে ফেলে যে হাইড্রোজেন পরমাণুর জারণমান এখানে 0। বাট এখানে কিন্তু 0 না। কেন 0 না? কারণ সে এখন যৌগে রয়েছে। সে যদি মুক্ত অবস্থায় থাকতো তাহলে 0 ছিল। বাট সে এখন আছে যৌগে। তাই এটা 0 হবে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? অর্থাৎ কোন একটা পরমাণু যখন মুক্ত অবস্থায় না থেকে যৌগে থাকবে তখন তার জারণমান কত হবে সেটা আসলে আমরা কিভাবে বের করব এটা একটু দেখছি। তো খেয়াল করলে দেখবে হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এর মৌল, রাইট? গ্রুপ 1 এর মৌল যারা তাদের জারণমান +1 হয়ে থাকে। সো গ্রুপ 1 এর মৌল যেহেতু হাইড্রোজেন তাই হাইড্রোজেনের জারণমান +1। হাইড্রোজেনের জারণমান +1 কোথায় +1? যৌগতে +1, মুক্ত অবস্থায় থাকলে কিন্তু 0। কোথায় +1? যৌগতে থাকলে। অর্থাৎ গ্রুপ 1 এর মৌলসমূহগুলো যদি হচ্ছে যৌগতে থাকে তখন তার জারণমান +1। যদি এখানে হাইড্রোজেনের জায়গায় পটাশিয়াম থাকতো সেও কিন্তু গ্রুপ 1 এরই মৌল। তাই হাইড্রোজেনের জায়গায় পটাশিয়ামও যদি কোনো যৌগতে থাকে তার জারণমান কত হবে? 1। কেন 1? কারণ সে গ্রুপ 1 এর সদস্য। সিমিলার ওয়েতে গ্রুপ 2 এর সদস্য যারা তারা যদি কোনো যৌগতে থাকে তখন তাদের জারণমান হয় +2। সে ফর এক্সাম্পল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ক্যালসিয়ামের জারণমান আমরা যদি বের করতে চাই, ক্যালসিয়াম কিসে রয়েছে? ক্যালসিয়াম যেহেতু এখানে এখন যৌগতে রয়েছে তার জারণমান 0 হবে না, রাইট? কারণ সে মুক্ত অবস্থায় নেই, সে এখন যৌগতে আবদ্ধ রয়েছে। তো এই যে ক্যালসিয়াম যেটি রয়েছে তার জারণমান +2 হবে। কেন +2 হবে? কারণ সে গ্রুপ 2 এর মেম্বার বা সদস্য। সেইম ওয়েতে আমরা যদি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে অ্যালুমিনিয়ামের জারণমান বের করতে যাই, আমরা খেয়াল করলে দেখব অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এর সদস্য। আর গ্রুপ 13 এর সদস্য যারা তাদের জারণমান হবে +3। এগুলো একটু মনে রাখতে হবে। সো গ্রুপ 13 এর সদস্য যারা তারা যদি যৌগতে অবস্থিত থাকে তখন তাদের জারণমান হবে +3। তো এখন দেখব ৪ নাম্বার যে রুলটি রয়েছে সেটি হচ্ছে হ্যালোজেন সমূহের জারণমান -1। এখন কথা হচ্ছে হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 বা গ্রুপ 17 তে যে মৌলগুলো থাকে তাদেরকে হ্যালোজেন বলা হয়। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি হচ্ছে গ্রুপ 17 নাম্বার এর মৌল। যেহেতু তারা গ্রুপ 17 নাম্বারের মৌল তাই তাদেরকে বলা হয় হ্যালোজেন। আর হ্যালোজেন সমূহের জারণমান কত? -1। অর্থাৎ ফ্লোরিনের জারণমান -1, ক্লোরিনের -1, ব্রোমিনেরও -1, আয়োডিনেরও হচ্ছে -1। তো চলো এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নেই। ধরো তোমাকে HCl দিয়ে বলা হয়েছে যে ক্লোরিনের জারণমান এই যৌগে কত? সো ক্লোরিনের জারণমান কত হবে? -1। কেন? কারণ সে গ্রুপ 17 এর সদস্য বা বলতে পারি সে হ্যালোজেন। সে যেহেতু হ্যালোজেন তার জারণমান -1। অন্যদিকে ব্রোমিনও হচ্ছে যেহেতু হ্যালোজেন তারও হচ্ছে যৌগতে জারণমান কত হবে? -1। আশা করি ৪ নাম্বার রুলটাও বুঝতে পেরেছ। এখন চলো আমাদের লাস্ট যে রুলটি সেটি হচ্ছে অক্সিজেনকে নিয়ে। অক্সিজেনের জারণমান হচ্ছে -2। সবসময় মাথায় রাখবে যেটা সেটা হচ্ছে অক্সিজেনের জারণমান অলওয়েজ -2 বাট ২ টা ব্যতিক্রম রয়েছে। অক্সিজেনের জারণমান কত? -2 বাট ২ টা ব্যতিক্রম রয়েছে। ওই ক্ষেত্রে অক্সিজেনের জারণমান -2 হবে না, অন্য কিছু হবে। তো সবসময় মাথায় রাখবে অক্সিজেনের জারণমান মোটামুটি সব ক্ষেত্রেই -2 হয়। বাট কয়েকটা ব্যতিক্রম রয়েছে ২ টা, সেটা একটু আমরা এখন দেখব। এই ২ টা ব্যতিক্রম একটু মনে রাখবে তাহলেই হচ্ছে হয়ে যাবে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা আমরা নবম-দশম শ্রেণীতেই পড়ে এসেছি সেটা হচ্ছে পার অক্সাইডে অক্সিজেনের জারণমান -1 হবে। পার অক্সাইডে অক্সিজেনের জারণমান কত হবে? -1। পার অক্সাইড কারা? ফর এক্সাম্পল H2O2, NO2, O2, রাইট? তো এখানে যেহেতু H2O2 একটা পার অক্সাইড এবং Na2O2 এটাও একটা পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণমান কত হবে? -1 হবে। অন্যদিকে সুপার অক্সাইড যারা আছে, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণমান হয় -1/2। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণমান কত? -1/2। ফর এক্সাম্পল পটাশিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড অর্থাৎ KO2 এবং NO আই মিন NaO2 তারা কি? তারা হচ্ছে সুপার অক্সাইড। তারা যেহেতু সুপার অক্সাইড এখানে অক্সিজেনের জারণমান কত হবে? -1/2
হাফ। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে অক্সিজেনের জারণ মান নরমালি -2, বাট পারঅক্সাইডে যদি অক্সিজেন উপস্থিত থাকে তার জারণ মান -1 আর সুপার অক্সাইডে থাকলে হাফ। এই রুলগুলো মনে রাখলে তোমরা সব ধরনের যৌগ থেকেই জারণ মান বের করতে পারবে ইজিলি। তো এখন চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি যে এতক্ষণ যা পড়েছি সেগুলো কিভাবে কাজে লেগে আমরা শর্টকাটে জারণ মান বের করতে পারি সেগুলো একটু এখন প্র্যাকটিস করব। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট দেয়া রয়েছে। এইখানে আসলে H2SO4 এ বলা আছে সালফারের জারণমান বের করতে, অর্থাৎ সবুজ কালার যে পরমাণুগুলো দেখতে পাচ্ছ আমরা তার জারণমান বের করব। এবং এখানে পারক্লোরিক অ্যাসিড আমরা কার জারণমান বের করব? ক্লোরিনের জারণমান বের করব। এবং H3PO4 আমরা বের করব হচ্ছে ফসফরাসের জারণমান, এবং নাইট্রিক অ্যাসিড আমরা বের করব নাইট্রোজেনের জারণমান, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বের করব ম্যাঙ্গানিজের জারণমান, পটাশিয়াম ডাইক্রোমেট আমরা বের করব ক্রোমিয়ামের বা সিআরের জারণমান। সো চলো শুরু করা যাক। তো দেখো শুরুতে আমরা পড়ে এসেছি অক্সিজেনের একটার জন্য তার জারণমান হচ্ছে -2। যেহেতু এখানে 4টা যুক্ত রয়েছে, 4টার জন্য জারণমান কত হবে? 4 ইনটু -2 অর্থাৎ -8 হবে, রাইট? অন্যদিকে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনের একটার জারণমান হচ্ছে +1, যেহেতু 2টা রয়েছে তাহলে কত হবে? +2, রাইট? দেখো কি করেছি, আমাদের বের করতে বলেছিল সালফারের জারণমান, আমরা সালফার বাদে বাকিগুলোর জারণমান তাদের উপরে বসিয়ে নিয়েছি, রাইট? চিহ্ন সহ কিন্তু বসাতে হবে, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। দেন যেটা করতে হবে, এই দুইটার যোগফল তোমাদের বের করতে হবে। দেখো -8 আর +2 যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার কত আসবে? -6। এই -6টা আমরা এখানে বসাবো, এবং আমাদের টার্গেট কি ছিল? সালফারের জারণমান বের করা না? সালফারের যেহেতু জারণমান বের করবো তাই আমরা যেটা করবো, আমাদের যোগফল যত এসেছে তার অপোজিট যে নাম্বারটি আছে সেটাই হচ্ছে আমাদের জারণমান সালফারের। দেখো -6 এসেছে, -6 এর অপোজিট কত? +6, অর্থাৎ এই ক্ষেত্রে সালফারের জারণমান হচ্ছে +6। তো সিম্পলি আমরা কি বলতে পারছি? যার জারণমান বের করব, যার জারণমান আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, আমরা কি করব? তাকে ইনট্যাক্ট রেখে আমরা বাকিগুলোর জারণমান উপরে বসিয়ে নিব। উপরে বসানোর পর তাদের যোগ করব, যোগফলটা এখানে বসাবো। দেন যোগফলের যে বিপরীত সাইনটি আছে সেটিই হচ্ছে আমাদের আনসার, বা সেটিই হচ্ছে জারণ মান। আশা করি বুঝতে পেরেছ। প্র্যাকটিস যদি আরো বেশি করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন চলো আরেকটা এক্সাম্পলে মুভ করি। এই যে এখানে সেকেন্ড যে এক্সাম্পলটি আছে সেখানে আমরা মুভ করতে চাচ্ছি, অর্থাৎ HCl O4 এ হচ্ছে এখন আমরা মুভ করব। এখানে কার জারণমান বের করব? ক্লোরিনের জারণমান ধরো বের করব। সো আগের মতোই দেখো, অক্সিজেনের একটার জারণমান হচ্ছে -2, যেহেতু এখানে 4টা রয়েছে অর্থাৎ -8 হবে। অন্যদিকে হাইড্রোজেনের একটার জারণমান হচ্ছে +1, যোগ করলে কত আসবে? দেখো +1 আর -8 যোগ করলে আসবে হচ্ছে -7। তাহলে ক্লোরিনের জারণমান কত? +7, রাইট? সেম হয়তো আমরা যদি হচ্ছে H3PO4 এর ফসফরাসের জারণমান বের করি তাহলে আবার সেম কাজ করব। অক্সিজেন এখানে কয়টা? 4টা। 4টার সাথে -2 গুণ করলে কত আসবে? -8, রাইট? আর অন্যদিকে H3 অর্থাৎ হাইড্রোজেন এখানে 3টা আছে। একটার জন্য হচ্ছে +1, তাহলে 3টার জন্য কত? +3। যোগ করলে কত আসবে? যোগ করলে আমাদের আসবে -5। তো এখানে ফসফরাসের জারণমান কত? ফসফরাসের জারণমান হবে +5। এখন চলো নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণমানটা আমরা বের করি। সো আবার আগের মতো দেখো অক্সিজেন কয়টা আছে? 3টা। একটার জন্য -2, তাহলে 3টার জন্য কত? -6। আর অন্যদিকে এখানে দেখো হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের জন্য কত একটার? +1, রাইট? এবং যোগ করলে কত আসবে? -5। নাইট্রোজেনের জারণমান তাহলে এখানে কত? +5। এবার চলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণমানটা আমরা নির্ণয় করি। সো একটু খেয়াল করো, এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। সো একটার যদি -2 হয় 4টার জন্য কত? -8। আর অন্যদিকে পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 এর সদস্য তাহলে তার জারণমান কত? +1, তাই তো? তো এইখানে +1 আর -8 যোগ করলে কত আসবে? যোগ করলে -7 আসবে, রাইট? তাহলে ম্যাঙ্গানিজের জারণমান কত? +7। এবার চলো নেক্সট যে এক্সাম্পল আছে, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণমান এখন আমরা বের করব। তো আবারও আগের মতো দেখো অক্সিজেন 7টা আছে। একটার জন্য -2 হলে 7টার জন্য কত? -14, রাইট? আর অন্যদিকে পটাশিয়াম এখানে একটার জন্য +1 হয়, যেহেতু 2টা আছে অর্থাৎ +2 হবে, রাইট? আর যোগ করলে কত আসবে? -12, তাই তো? অর্থাৎ এখানে ক্রোমিয়াম 2 অর্থাৎ এখানে Cr2 এর জারণমান কত হবে? +12। দেখো এখানে কিন্তু Cr বা ক্রোমিয়ামের জারণমান +12 না। এখানে কিন্তু Cr2 পুরোটার জারণমান এসেছে +12, রাইট? তো অর্থাৎ আমরা এখানে বলতে পারবো না যে এখানে ক্রোমিয়ামের জারণমান +12। আমাদের বলতে হবে Cr2 এর জারণমান হচ্ছে +12। তাহলে Cr বা ক্রোমিয়ামের একটার জারণমান কত হবে? +12 / 2,
রাইট? হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে প্লাসের 6 এটাই আমরা এখানে বসিয়েছি। তো এভাবে চাইলে খুব সিম্পলি তোমরা কোনো একটা যৌগ থেকে কোনো একটা মৌলের জারণমান বের করে নিয়ে আসতে পারো। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। তো একটু খেয়াল করলে দেখবে আমি যদি তোমাদেরকে জিনিসটা মুছে দেখাই, একটু খেয়াল করলে দেখবে এখানে H2SO4, HClO4, H3PO4, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট সবাই কিন্তু হচ্ছে নিরপেক্ষ যৌগ। কারো কিন্তু চার্জ নেই। এখানে কিন্তু কোথাও দেখতে পাচ্ছ চার্জ, এখানে কিন্তু কোথাও চার্জ নেই। অর্থাৎ এখানে সবাই হচ্ছে নিরপেক্ষ যৌগ। তো নিরপেক্ষ যৌগতে আমরা খুব ইজিলি এভাবে শর্টকাটে বের করে ফেলতে পেরেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের যদি এরকম নিরপেক্ষ না দিয়ে আমাদের যদি আয়ন দিয়ে দেয় তখন আমরা কিভাবে বের করব? ঋণাত্মক চার্জ যদি দিয়ে দেয় বা ধনাত্মক চার্জ যদি দিয়ে দেয় তখন আমরা জারণমান কিভাবে বের করব? সো এটাও আসলে সেম ভাবেই বের করা যাবে বাট এক্সট্রা একটু কাজ করতে হবে। তো এবার চলো কিভাবে আয়ন থাকলে আমরা জারণমান বের করতে পারি সেটা একটু দেখে আসি। তো এখানে দেখো SO4 2 মাইনাসে আমাকে সালফারের জারণমান বের করতে বলা হয়েছে, রাইট? তো সালফারের জারণমান যদি আমি বের করি আমার প্রথম কি করতে হবে? আমার আগে অক্সিজেনের জারণমান বের করতে হবে, রাইট? তো আমরা জানি একটা অক্সিজেনের জন্য -2 যেহেতু ৪ টা অক্সিজেন রয়েছে -8 হবে, রাইট? তো নরমালি এখানে যদি -2 টা না থাকতো আমরা কি করতাম? সালফারের যে জারণমানটা ছিল তাকে কত বলে ফেলতাম? +8, রাইট? বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু +8 আর বলতে পারব না। কারণ দেখো এখানে অলরেডি কত ছিল? +8 হওয়া উচিত, তাই তো? +8 হওয়া উচিত কারণ বিপরীত সংখ্যাটা আমাদের জারণমান, রাইট? তো এখানে যেহেতু হচ্ছে -2 অলরেডি আছে তাই এই -2 টাকে এভাবে লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে +6, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সালফারের জারণমান হবে +6 অর্থাৎ মাইনাস যে চার্জটা রয়েছে তাকে হচ্ছে এভাবে মাইনাস আকারে লিখে ফেলতে হবে। তাহলে আমরা জারণমানটা বের করে ফেলতে পারব। আর যদি প্লাস থাকে চার্জ তাহলে এইভাবে প্লাস আকারে লিখতে হবে। তাহলে আমরা জারণমানটা বের করে ফেলতে পারব। যদি আয়ন থাকে। তো চলো আরো কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেওয়া যাক। ধরো এখানে ClO4 মাইনাস রয়েছে। এই মাইনাসটি রয়েছে। এখানে ClO4 একটা মাইনাস রয়েছে ধরো। তো এই যে Cl এর যে তুমি জারণমান বের করবে তাহলে তোমার প্রথম কাজ কি? অক্সিজেন ৪ টা রয়েছে। তার জারণমান -8 সেটা লিখে ফেলা। দেন তোমার ক্লোরিনের কত হওয়া উচিত? দেন ক্লোরিনের হওয়া উচিত প্লাসের 8 বাট প্লাসের 8 তো হবে না। কেন হবে না? কারণ এখানে চার্জ রয়েছে, রাইট? তো প্লাসের 8 ধরে নিলাম এমনিতে, রাইট? আর যেহেতু চার্জ একটা -1 রয়েছে তাই -1 টাকে এভাবে লিখতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? প্লাসের 7, তাই তো? তো এই ক্ষেত্রে ক্লোরিনের হবে প্লাসের 7। সেম ওয়েতে তুমি যদি হচ্ছে PO4 3 মাইনাসে ফসফরাসের বের করতে যাও, সেম কাজ করতে হবে। দেখো অক্সিজেন যেহেতু এইখানে ৪ টা রয়েছে, ৪ টার জন্য জারণমান কত? -8, রাইট? আর তাহলে ফসফরাসের কত হবে? +8, ফসফরাসের কত হবে? +8 হওয়া উচিত। বাট এখানে তো 3 মাইনাস আছে আবার। তাই আমাকে 3 মাইনাসটাও এড করতে হবে এই ক্ষেত্রে। তাহলে আমাদের মাইনাস করার শেষে আমাদের কত আসবে? +5 আসবে। তো এই ক্ষেত্রে ফসফরাসের জারণমান কত? +5। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো নাইট্রেট যেটি আছে অর্থাৎ NO3-, এখানে নাইট্রোজেনের জারণমান বের করি। তো একটু খেয়াল করো এখানে অক্সিজেন কয়টা আছে? ৩ টে, একটার জন্য -2 হলে ৩ টার জন্য -6। তো নাইট্রোজেনের জারণমান কত হওয়া উচিত? নরমালি প্লাসের 6 হওয়া উচিত যদি চার্জ না থাকতো। বাট চার্জ তো -1 রয়েছে। তাই আমি -1 টাও এখানে এড করব। করলে কত আসবে? করলে আমার অ্যান্সার আসবে +5। তো অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণমান হচ্ছে +5। এবার আসো ম্যাঙ্গানিজের জারণমান এই যৌগে বের করি। তো একটু খেয়াল করি এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন ৪ টা রয়েছে। ৪ টার জন্য -8। ম্যাঙ্গানিজের কত হওয়া উচিত ছিল? ম্যাঙ্গানিজের হওয়া উচিত ছিল +8, তাই না? +8 বাট এখানে দেখো ছোট্ট করে একটা মাইনাস রয়েছে। ছোট্ট করে কি রয়েছে? একটা মাইনাস রয়েছে। সো এই মাইনাসটাও এড করতে হবে। এড করলে আমাদের অ্যান্সার কত আসবে? +7। তাই এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণমান +7। এবার চলো আরেকটা প্রবলেমে শিফট করি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ক্রোমিয়ামের জারণমান বের করতে বলা হয়েছে, রাইট? তো অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে ৭ টার জন্য -14। তো ক্রোমিয়াম ২ টার জন্য আমাদের কত হওয়া উচিত? ক্রোমিয়াম ২ টার জন্য আমাদের +14 হওয়া উচিত ছিল। বাট খেয়াল করে এখানে -2 কিন্তু চার্জ রয়েছে, রাইট? তো এই -2 টা আমাদের লিখতে হবে। তো -2 টা লিখলে আমাদের কত আসবে? আমাদের হচ্ছে +12 আসবে। তো এখন একটু খেয়াল করো এই যে +12 পেলাম কার জন্য পেলাম? ২ টা ক্রোমিয়ামের জন্য, রাইট? বাট আমাকে তো বলা হয়েছে একটা ক্রোমিয়ামের জন্য বের করতে, তাই না? আমি কিন্তু ২ টা ক্রোমিয়ামের জন্য কত পেয়েছি? +12। তো একটা ক্রোমিয়ামের জন্য কত হবে? +12/2 অর্থাৎ +6 আসবে। তো আশা করি এভাবেও হচ্ছে মাইনাস থাকলেও তোমরা জারণমান বের করতে পারবে। শুধু কি করতে হবে? মাইনাসটা এড করে দিতে হবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখেছি? নিরপেক্ষ যৌগ দেখেছি এবং নেগেটিভ আয়ন থাকলে কিভাবে করতে হয় সেটাও দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পজিটিভ আয়ন থাকলে কিভাবে করতে হয় সেটা।
এখানে প্রশ্নে নাইট্রোজেনের জারণ মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। ধরো, তো একটু খেয়াল করো ৪ টা হাইড্রোজেনের জন্য জারণ মান কত? ৪ টা হাইড্রোজেনের জন্য জারণ মান +এর 4 হবে। কেন? কারণ একটা হাইড্রোজেনের জন্য জারণ মান +এর 1, তো ৪ টার জন্য +এর 4, তাই তো? তো এইখানে নাইট্রোজেনের জারণ মান কত হওয়া উচিত ছিল? -এর 4। কেন -এর 4? কারণ নিরপেক্ষ যদি হতো তখন আমরা -এর 4 এখানে ধরে ফেলতে পারতাম, রাইট? বাট এখন -এর 4 কেন হবে না? কারণ এখানে একটা ছোট্ট একটা প্লাস রয়েছে। +1 রয়েছে, তাই তো? তো এই +1 তো আমরা বসাবো। বসালে হিসাব করলে আমাদের অ্যান্সার আসবে -এর 3, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেনের যে জারণ মান সেটা কত হবে? সেটা হবে -এর 3।